কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরের নীল জলরাশির কোল ঘেঁষে গড়ে ওঠা এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি, যা আজ আমাদের সবার কাছে ভালোবেসে পরিচিত সাগরকন্যা নামে। এটি বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত, যেখানে একই স্থানে দাঁড়িয়ে আপনি উপভোগ করতে পারবেন ভোরের সূর্যোদয় ও সন্ধ্যার সূর্যাস্তের অপরূপ মনোমুগ্ধকর দৃশ্য, যা আপনার মন কাড়বেই। প্রায় 18 কিলোমিটার দীর্ঘ এই বিশাল সমুদ্র সৈকত জুড়ে প্রকৃতি যেন উজাড় করে সাজিয়েছে তার অসাধারণ সব সৌন্দর্য। এখানে রয়েছে প্রকৃতির অসংখ্য রূপ, মিনি সুইজারল্যান্ড, মরাবন, গঙ্গামতির লেক, লাল কাঁকড়ার বীচ সহ আরো অনেক দর্শনীয় স্থান। ঢাকা থেকে খুব সহজ যাতায়াত এবং তুলনামূলক কম খরচের কারণে দিন দিন ভ্রমণপ্রেমীদের কাছে পছন্দের শীর্ষে চলে এসেছে এই মনোমুগ্ধকর কুয়াকাটা সমুদ্র সৈকত। আজকের এই ভিডিওতে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো সাগরকন্যা কুয়াকাটার সেই চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য। সেই সাথে জানাবো ঢাকা থেকে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, আর মোট কতই বা খরচ হতে পারে তার সবকিছু। তাই ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের কুয়াকাটা ভ্রমণ। কুয়াকাটা ও তার আশপাশের সব পর্যটন স্পট ঘুরে দেখার জন্য আমাদের প্রথম গন্তব্য হচ্ছে কুয়াকাটা শহরে। এই যাত্রায় আমরা যাচ্ছি গ্রিন লাইন পরিবহনে, একটি এসি বাসে, যার ভাড়া পড়েছিল জনপ্রতি 1700 টাকা। এছাড়াও আপনি চাইলে নন এসি বাসে চলে আসতে পারেন এই কুয়াকাটায়। সেক্ষেত্রে নন এসি বাস ভাড়া পড়বে 800 থেকে 900 টাকা। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুয়াকাটাগামী যে কোনো বাসে চলে আসতে পারেন এই কুয়াকাটা শহরে। এখানে মনে রাখা ভালো, ঢাকা টু কুয়াকাটা দূরত্ব প্রায় 275 কিলোমিটার, যেতে আনুমানিক সময় লাগবে 6 থেকে 7 ঘন্টা। শুভ সকাল কুয়াকাটা। এই মুহূর্তে আমরা আছি কুয়াকাটা গ্রিন লাইন বাস কাউন্টারে। কুয়াকাটা পৌরসভার ঠিক উল্টা পাশে আমাদের নামাই দিছে গ্রিন লাইন বাস কাউন্টারে, যেহেতু আমরা গ্রিন লাইন বাসে আসছি। আর আপনারা যদি অন্য গাড়িতে আসেন সেক্ষেত্রে কিন্তু কুয়াকাটা যে তুলাতুলি বাস স্ট্যান্ড আছে সেখানে নামাই দিবে। সেখান থেকে আপনারা 10 টাকা দিয়ে সরাসরি 0 পয়েন্ট যেতে পারবেন। তো আমাদের এই ট্রিপে এবার আমরা যাচ্ছি হচ্ছে কুয়াকাটার হোটেল খান প্লেসে থাকবো। তো এখান থেকে আমাদের পাশেই আমরা হেঁটে যাচ্ছি। হচ্ছে আমাদের হোটেল দ্য খান প্লেস। তো আমরা এই কুয়াকাটার যে 2 দিনের ট্রিপ সেটা কিন্তু এই হোটেলে থেকে করব। তো আমরা কিন্তু খুব সকাল সকাল চলে আসছি। হোটেলে পৌঁছে আমরা আমাদের লাগেজ রেখে বেরিয়ে পড়ি কুয়াকাটা 0 পয়েন্টের উদ্দেশ্যে। আর এই কুয়াকাটা 0 পয়েন্ট থেকে আমরা কুয়াকাটা ঘুরে দেখার জন্য বাইক বা অটো ভাড়া করব। তো ভিউয়ার্স, আমরা কিন্তু চলে আসছি একবারে কুয়াকাটা 0 পয়েন্টে। আর দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই কুয়াকাটা 0 পয়েন্ট। আর এখানে অসংখ্য বাইক প্লাস হচ্ছে অটো ভ্যানগুলো আছে, এগুলো ভাড়া করেই কিন্তু আপনারা এই কুয়াকাটার অপরূপ সৌন্দর্য ঘুরে দেখতে পারবেন। তো চলেন আমরা একটা বাইকে এখানে রেন্ট কীরকম, বাইক ভাড়া রেন্ট কীরকম সেটা জানি, তারপর আমরা অটো ভাড়াটা কীরকম সেটা আপনাদের জানানোর চেষ্টা করি। আমার নাম মোহাম্মদ আবু সালেহ, আমি এলাম কুয়াকাটা ট্যুরিস্ট গাইড। আমি সর্বক্ষণ পর্যটকদের ঘুরিয়ে থাকি, দেশি বিদেশি পর্যটকও ঘুরাই। আর এখানে আমি প্রায় 17 বছর এই বাইক ড্রাইভ করি, আর এই বাইকে করে 17 বছরের গাইড দিয়ে আসি। আর পশ্চিম দিকে একটি সাইড রয়েছে আর পূর্ব দিকে একটা সাইড, দুইটা সাইডে আপনার টোটাল স্পট হলে 18টি প্লেস বাইকের ট্যুর। আর পশ্চিম দিকে যে বিকালবেলা নিয়ে যায়, বিকালবেলা দিকে 8টি প্লেস রয়েছে: সুটকিপল্লী, ফিশ ফ্রাই, লেম্বুর বন, ঝিনুক বিচ, 3 নদীর মোহনা, ঝাউবন, সূর্য অস্ত। এটা বিকালবেলা ঘুরে আসে। আর পরের দিন সকালবেলা আপনার পূর্ব দিকে নিয়ে যায় সূর্যোদয় দেখাইতে। সূর্যোদয় দেখে আপনাদের 12টা প্লেস রয়েছে: সূর্যোদয়, গঙ্গামতি চর, গঙ্গামতি লেক ভিউ, প্যানেল বাড়ি, কাওয়ার চর, লাল কাঁকড়ার দ্বীপ, ঝাউবন, মিনি সুইজারল্যান্ড, গঙ্গামতি, রাখাইন, তাঁতিপল্লী, কুয়াকাটার কুয়া, শ্রীমঙ্গল বৌদ্ধ মন্দির। এটা ঘুরে আসতে সকাল 10টার ভিতরে ঘোরা হয়েছে। তো কেউ যদি চায় একদিনে কি এইসব স্পট ঘুরে দেখা সম্ভব? অবশ্যই একদিনে সম্ভব। সকালবেলা রওনা দেবে, ভোরবেলা যদি এসে পৌঁছে তাহলে ভোরবেলা থেকে শুরু করে
সন্ধ্যার ভিতরে ঘোরা শেষ হয়ে যাবে, মাঝখানে দুপুরে গোসলও করতে পারবে সমুদ্রে। এই কত টাকা নেন এই পুরো স্পটগুলো ঘুরে দেখার জন্য? টোটাল আপনার 18টি প্লেস মিনি সুইজারল্যান্ড সহ আপনার 1500 টাকা নেই। এক বাইকে দুইজনও যাইতে পারবে, একজনও যাইতে পারবে। এক বাইকে আমরা দুইজন নিই। আর ফ্যামিলি গেস্ট হলে যদি বেবি থাকে 3-4 বছরের, ওটা সামনে নিই, আর ফ্যামিলি পিছনে বসে আমাদের। তো এক বাইকে অন্তত আপনারা 3 জন নিতে পারেন, তো বাচ্চা তিনজন সহ। ইজিলি যাইতে পারে। আর আমাদের গাড়িগুলো তো বড় গাড়ি, আপনার ইজিলি বসে যাইতে পারে। আর সমুদ্রের পাড়ে দিয়া কোনো ঝাঁকি না, একদম রিল্যাক্সে করতে পারে। তো ভিউয়ার শুনছিলেন যে কুয়াকাটায় বাইকে ঘুরলে আসলে কিরকম খরচ হয়, তো আমরা এখন অটো ভাড়াটা আসলে জানার চেষ্টা করব। তো ভাই, আপনারা যে এই যে কুয়াকাটা সকাল সন্ধ্যা ঘোরান, হ্যাঁ, কোন কোন স্পট ঘুরে দেখানোর কত টাকা নেন? আমরা সকালবেলা আমরা পূর্ব সাইডে যাই, সূর্যোদয়ের ওইদিকে দেখা যাচ্ছে আমাদের 8টা স্পট আছে। ওদিকে দেখা যাচ্ছে আমরা গঙ্গামতি শুরু করে ম্যানগ্রোভ ফরেস্ট, গঙ্গামতি লেক, সূর্যোদয়, তারপর ওখান দিয়ে আবার কাওয়ারচরে যাই। কাওয়ারচরে গেলে লাল কাঁকড়া, ঝাউবন দেখে ওখানে আবার ইলিশ খিচুড়ি আছে, খাইতে পারলে খাই। তারপর ওখান দিয়ে আবার আমরা 8 কিলোমিটার ব্যাক করে রাখানপল্লিতে আসি। রাখানপল্লি 36 ফুট বৌদ্ধ মন্দির, মিষ্টি ফেনির কূপ, রাখান তাঁতপল্লী মার্কেট, এটা দেখাই কুয়াকাটা 0 পয়েন্টে চলে আসি আমরা। এটা হলো সকালবেলার যে সকালবেলার স্পটগুলো, স্পটগুলো। এটা সকালবেলা দেখাবেন। আর বিকালবেলা কোন কোন স্পট দেখান পশ্চিম দিকে? পশ্চিম দিকে দেখা গেছে আপনার সুটকি পল্লী, ফিশ ফ্রাই, লেবুর চর, দোলনা পয়েন্ট, ঝিনুক বিচ, 3 নদীর মোহনা, সুন্দরবনের পূর্বাংশ, তারপর সূর্যাস্ত। এই পুরো প্যাকেজটা কত টাকা নেন? পুরো প্যাকেজটা আমরা একের কমে বলবেন, যেটা আসলে ন্যায্য মূল্য। সর্বনিচে 1500 টাকা দেয়। 1500, 16 থেকে 1700-র ভিতরে আমরা থাকি। 1500 থেকে 1700-র ভিতরেই থাকেন। এই 0 পয়েন্ট থেকে কুয়াকাটার সব পর্যটন স্পট ঘুরে দেখার জন্য আমরা 1500 টাকা একটি বাইক রিজার্ভ করি ও কিছুটা সময় কুয়াকাটার এই 0 পয়েন্টে সমুদ্রের পাড়ে সময় স্পেন্ড করি। তারপর আমরা সরাসরি হোটেল খান প্যালেসে চেক ইন করার জন্য চলে আসি। বন্ধুরা, অবশেষে আমরা হোটেলে চেক ইন করলাম। আমাদের হোটেল হচ্ছে হোটেল খান প্লেস। আর এখানে বাজে একটা অভিজ্ঞতা, এটা হচ্ছে লেট আমাদের চেক ইন দিছে। আমাদের চেক ইন হওয়ার টাইম ছিল হচ্ছে 1:30-এ। আমরা অনেক বলার পরও তারা রুম রেডি করতে ব্যর্থ হয়েছে। আর মিনিমাম তারা আপনার 30 মিনিট পরেই কিন্তু আমাদের এই চেকিংটা দিছে। হ্যাঁ, তো আপনারা যারা আসবেন ওইভাবে চিন্তা ভাবনা করে আসবেন। তো আমরা আমাদের যে রুমটা আছে, রুমটা দেখাই। এটা হচ্ছে মেইন ডোর। এখান দিয়ে প্রবেশ করার পর আমরা পাচ্ছি হচ্ছে এই যে আলমারি পাচ্ছি, যে এখানে হচ্ছে আলমারি। আর আমি একটু দেখাই, আলমারির পর এই সাইডটা আলমারি, আর উপরে র্যাক আছে, আর এই সাইডে শু আছে, 4 জনের জন্য শু আছে। প্লাস হচ্ছে এটা হচ্ছে মিরর। হ্যাঁ, এটা হচ্ছে মিরর। আর এটা হচ্ছে ওয়াশরুমের হেয়ার ড্রায়ার। হ্যাঁ, চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ার। আর এটা হচ্ছে ওয়াশরুমটা। এটা আমি একটু পরে দেখাই, আমি আগে রুমটা আপনাদের দেখাই। আর এইখানে আছে হচ্ছে 2টা সোফা আছে বসার জন্য। আর পাশে আবার একটা টেবিল আছে। আর কমপ্লিমেন্টারি এখানে পানি দেওয়া আছে, টিস্যু বক্স আছে, 2টা গ্লাস, টেবিল। আর এই 2টা বেড আছে। এই রুমটা হচ্ছে টুইন বেড। হ্যাঁ, রুম ডেকোরেশন মোটামুটি ভালো। আর এইখানে আছে হচ্ছে টেলিফোন। হ্যাঁ, আর এই সাইডটায় আছে হচ্ছে টেলিভিশন। আর ফুল রুম কিন্তু এসি। আমি একটু দেখাই। আর এখানে হচ্ছে কমপ্লিমেন্টারি আমাদের দিছে হচ্ছে সুগার দিচ্ছে, হোয়াইট সুগার। তারপর হচ্ছে মিল্ক পাউডার আছে, আর হচ্ছে টি প্যাক। হ্যাঁ, আমরা কমপ্লিমেন্টারি এটা পাচ্ছি। তো আমরা এতক্ষণ রুমটা দেখলাম। রুমটা মোটামুটি চলে। আর এখানে কিন্তু একটা জিনিস, মিনি ফ্রিজ নাই। আর এখন আমরা একটু ওয়াশরুমটা আপনাদের দেখাবো। এই হচ্ছে ওয়াশরুমটা। হ্যাঁ, এইটা হচ্ছে ওয়াশরুম। মোটামুটি ক্লিন বলা চলে।
আর হাই কমেন্ট। এখান দিয়ে প্রবেশ করার পর ওয়াশরুমে আমাদের দিচ্ছে হচ্ছে 4টা ব্রাশ আছে, আর এমিনিটিস আছে, বডি লোশন, হ্যাঁ, আর দিচ্ছে হচ্ছে শ্যাম্পু। হ্যাঁ, বরাবর এগুলো সব থাকে এখানে। আর এটা হচ্ছে ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন। আর ওই সাইডে টাওয়াল দিছে, হ্যাঁ, ওই সাইডে টাওয়াল দিছে। তো এই হচ্ছে হোটেল খান প্লেসের রুম ট্যুর। এটা টুইন বেডরুম। হ্যাঁ, এটার ভাড়া আমাদের পড়েছে ডিসকাউন্ট দিয়ে পার নাইট পড়েছে হচ্ছে আপনার 5500 টাকা। হ্যাঁ, মানে 5500 টাকা, এটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস। তো আপনারা যখন আসবেন এসব চিন্তা ভাবনা করে আসবেন। আর এখান থেকে আরেকটা জিনিস আছে, আপনার এই রুমের সঙ্গে আপনি ব্রেকফাস্ট পাচ্ছেন, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, আর প্লাস হচ্ছে সুইমিং পুল অ্যাক্সেস। হ্যাঁ, তো আমরা এখন বাইরের ভিউটা কীরকম আসে সেটা আপনাদের দেখাবো। এই হচ্ছে উইন্ডো। হ্যাঁ, এখান দিয়ে আমরা বাইরের ভিউটা একটু দেখব। তো এই হচ্ছে বাইরের ভিউ। হ্যাঁ, এখান দিয়ে আসলে যে বাইরে আরেক বিল্ডিং এর ছাদ দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে আসলে বাইরের ভিউ। এই ছোট একটা ব্যালকনি আছে, আর ব্যালকনির মধ্যে কাপড় শুকানোর জন্য একটা হ্যাঙ্গার আছে। হ্যাঁ, এটা ভালো কাজ, কারণ এখানে আপনি ভিজা কাপড় শুকাইতে পারবেন। তো মোটামুটি এই হচ্ছে হোটেল খান প্লেসের যে রুম ট্যুরটা আমরা করলাম। এটা হচ্ছে টুইন বেডের। তো বন্ধুরা, আমরা হোটেলে চেক ইন করে গোসল টোসল করে এখন বের হলাম দুপুরে খাবার খাওয়ার জন্য। আর এখানে তেমন ভালো হোটেল নেই, আমরা এখন যাচ্ছি হচ্ছে বরিশাল গেটে, ওইখানে আসলে দুপুরে খাবারটা খাবো। ওই হোটেলটা মোটামুটি ভালো। তো এখানে খাবার শেষ করে আমরা কুয়াকাটার পশ্চিম বিচটা ঘুরে দেখবো। তো বন্ধুরা, বরিশাল গেটে খাচ্ছি। এখানকার যে খাবারগুলো অর্ডার করছি, কোরাল মাছ, তারপরে হচ্ছে শুটকি ভর্তা, তারপরে আলু ভর্তা, ডাল, হ্যাঁ, মুরগির মাংস, কিন্তু অসম্ভব স্বাদ হয়েছে। অবশেষে এবারের কুয়াকাটা ভ্রমণ শুরু হচ্ছে আমাদের এই যে বরিশাল গেটে লাঞ্চ করার পর। আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে কুয়াকাটার পশ্চিম বিচে। এই আবু সালে ভাই ইনি আমাদের আজকে এই কুয়াকাটা পশ্চিম বিচ এবং কালকেও পুরা কুয়াকাটার যে পর্যটন স্পটগুলো আছে সবগুলো ঘুরে দেখাবে। তো চলেন আমাদের এই কুয়াকাটা ভ্রমণ আমরা এখান থেকে শুরু করি। তো বন্ধুরা, এখন প্রথম যে স্পট এটা হচ্ছে শুটকি পল্লী। মূলত এই যে আমার ডান পাশের জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু শুটকি শুকানো হয়। তো কাঁচা যে মাছ এটা কেটে এখানে এই তাকের মধ্যে দিয়ে শুকানো হয়। আর ডান পাশে যে মার্কেটটা, এটাই হচ্ছে আসলে এই শুটকি পল্লীর মার্কেট। হ্যাঁ, এখন আসলে পাবেন না, শীতকালে কিন্তু শুটকি পাওয়া যায়। আর এখানে এই যে বড় বড় এটা কি মাছ? কাকলা মাছ। এই দেখছেন কত বড় মাছ, এই ছুরি শুটকি। আপনার শুটকি কেনার সময় সবসময় দেখবেন যে সঠিকভাবে মানে ঠিকভাবে শুকানো আছে কিনা, নাহলে কিন্তু পোকা আসবে। হ্যাঁ, তো এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছের কিন্তু শুটকি আপনারা নিতে পারবেন এখান থেকে কিনে। শুটকি পল্লীর ঠিক পাশেই রয়েছে ফ্রাইপট্টি। চাইলে এই ফ্রাইপট্টি থেকে বিভিন্ন সামুদ্রিক মাছ ফ্রাই করে খেতে পারেন। এবারে আমরা সরাসরি চলে যাচ্ছি লেম্বুর বনে। এখন আসি হচ্ছে লেম্বুর বনে। আর লেম্বুর বনে আসলে ঠিক এরকম কিন্তু আপনারা ঘোড়া পাবেন, ঘোড়ায় চাইলে কিন্তু ঘুরতে পারবেন এই বিচের পাশ দিয়া। এই ভাই, আপনারা এই যে ঘোড়ায় যে ঘোরান, হ্যাঁ, কতটুক জায়গা ঘোরান আর কত করে নেন? আমরা চক্কর দিয়ে 100 টাকা করে। এক চক্করে 100 টাকা নেন। এই যে লেম্বুর বনে যে আছে, এখানে কিন্তু এই যে ঘোড়ায় ওঠার সিস্টেমটা দেখেন, কিন্তু লাফ দিয়ে উঠতে হবে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে উঠলাম, তো এখন হালকা একটু মানে ঘোড়া রাইড করবো। হ্যাঁ, জীবনে টাকা পয়সা আসলে কিছু না। হ্যাঁ,
এখানে একটা সমস্যা আছে, এই যে ঘোড়ার যে গদি, এটা কিন্তু কমফোর্টেবল না। হ্যাঁ, এটা কিন্তু লাগে, এটা মনে রাখবেন। এই গদিটা তোমরা ভালো করে বানাও না কে? হ্যাঁ, হ্যাঁ গদি তো লাগে। মানেই লাগে বুদ্ধি বানাইতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে কত সুন্দর একটা সময় এনজয় করতেছি এই যে ঘোড়ায় চড়ে। হ্যাঁ, তো দেখছেন, তো আপনারা চাইলে কিন্তু এখানে এসে এরকম ঘোড়ায় রাইড দিয়ে কিন্তু কুয়াকাটার যে বিচ আছে, এই লেম্বুর বনের বিচে কিন্তু ঘুরতে পারেন আমার মতো। সাগরকন্যা কুয়াকাটার সমুদ্র সৈকত ধরে কিছুটা পথ এগিয়ে গেলেই দেখা মিলে প্রকৃতির এক অনন্য আর চোখ জোড়ানো সৃষ্টি লেম্বুর বন। অনেকে একে ভালোবেসে লেম্বুর চর বলে রাখে। এর পেছনে রয়েছে এক প্রাচীন ইতিহাস। প্রায় 100 বছর আগে এই অঞ্চলে কুয়াকাটার আদি বাসিন্দা রাখাইন সম্প্রদায়ের মানুষজন এখানে বসবাস শুরু করে। কথিত আছে তৎকালীন রাখাইনদের একজন জনপ্রিয় নেতা মাতব্বর ছিলেন, যার নাম ছিল লেম্বু। তার নাম অনুসারে মূলত এই চরের নামকরণ করা হয় লেম্বুর চর। একসময় এখানে ঘন জঙ্গল থাকলেও কালের বিবর্তনে এবং সমুদ্রের জোয়ার ভাটার কারণে এটি এখন ঝাউবন আর চরের এক অপূর্ব সৌন্দর্যের রূপ নিয়েছে। এই চরে হেঁটে বনের সৌন্দর্য আর সমুদ্রের গর্জন উপভোগ করার অনুভূতি একদমই আলাদা। তো বন্ধুরা আসি এখন হচ্ছে ঝিনুক বিচ। হ্যাঁ, কুয়াকাটা আসছি যেহেতু, আর ঝিনুক বিচে না আসলে তো হয় না। আর এই জায়গাটা ঠিক দোলনা পয়েন্টের উল্টা পাশে। হ্যাঁ, তো এখানে এই যে এক চাচা কিন্তু ঝিনুক নিচ্ছে। আসলে কি করবেন এটি, এই ঝিনুক? বাচ্চাদেরকে মালা বানিয়ে দিব। মালা বানার জন্য? হ্যাঁ। কতগুলো সংগ্রহ করছেন? এই যে আস্তে আস্তে উঠেছি আমরা কিন্তু লক্ষ্য করছি উনি অনেকক্ষণ ধরে এই ঝিনুকগুলো সংগ্রহ করতেছে। উনি হয়তো বাসায় কারোর জন্য মালা তৈরি করে দিবে। হ্যাঁ। মালা বানিয়ে দিব। তো ডাকাত থেকে আসছে এই ঝিনুক নেওয়ার লেগে। তো আপনারা আসলে এরকম এখান থেকে ঝিনুক সংগ্রহ করতে পারেন। এটা ডিপেন্ড করে আসলে জোয়ারের উপর। জোয়ারের যদি বেশি হয় সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় অনেক ঝিনুক কিন্তু এখানে জমা হয়। আবার অনেক সময় দেখা যায় কম পরিমাণ থাকে। আজকে যেমন কম পরিমাণে আছে, এরকম অনেক সময় কিন্তু একেবারে মানে বিশাল পরিমাণে কিন্তু এই ঝিনুক এই বিচে কিন্তু পাওয়া যায়। তো আপনারা আসলে এরকম সংগ্রহ করবেন, দেখা গেছে মালা বানানোর জন্য অথবা কাউকে গিফট করার জন্য। তো বন্ধুরা অবশেষে চলে আসলাম আমরা হচ্ছে একবারে শেষ মাথায় লেম্বুর বনের 3 নদীর মোহনা। এইখান থেকে কিন্তু আমাদের শেষ। আমরা আবার এখান থেকে ব্যাক করে আমরা দোলনা পয়েন্টে যেয়ে কিন্তু আজকের যে সূর্যাস্ত সেটা আমরা দেখব। 3 নদীর মোহনায় আসলে দূর থেকে দেখা মেলে আমাদের ঐতিহ্যের সুন্দরবনের কিছু অংশ। আর ঠিক এখানেই দেখা যায় আন্দারমানিক, শিববাড়িয়া আর বিষখালী নদীর সংযোগস্থল, যা এই 3 নদীকে এখানে একসাথে এক করেছে। সেই সাথে আরো দেখা যায় অপরূপ সৌন্দর্যের বিশাল এক ঝাউবন। এই ঝাউবনের নিস্তব্ধ আর মনোরম পরিবেশ সত্যিই আপনার মন কেড়ে নেবে। তো বন্ধুরা এবার আমরা চলে এসেছি হচ্ছে দোলনা পয়েন্টে। দেখতে পাচ্ছেন বাইক থেকে দেখা যাচ্ছে দুই দিকে শুধু অসংখ্য দোলনা। এর আগের বার আমরা যখন এসেছি এখানে এত দোলনা কিন্তু এখানে ছিল না, না সালে ভাই? এই দোলনাগুলো কিন্তু নতুন হয়েছে, দেখেন অসংখ্য দোলনা। আমরা একটু নাইমা আপনাদের প্লেসে দেখেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত দোলনা এই জায়গায়। হ্যাঁ, দোলনা পয়েন্টে আমি একটু বসে একটু দেখাই, মানে রিয়েল ফিলিংসটা দেখাচ্ছি যে এখানে বসে কত সুন্দর মানে আপনারা সূর্য ডোবার দৃশ্যটা কিন্তু এখান থেকে উপভোগ করতে পারবেন। আর এই যে সমুদ্রের পাড়ে আপনার যে এই যে ঠান্ডা শীতল বাতাস গায়ে লাগতেছে, অসম্ভব সুন্দর একটা প্রশান্তি। কিন্তু আপনি চাইলেও কিন্তু ঢাকা শহরের মধ্যে এরকম আপনি প্রশান্তি খুঁজে পাবেন না। তাই তো বারবার হাজারো পর্যটক ছুটে আসে এই যে কুয়াকাটায়। কুয়াকাটার একটা আলাদা বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু কক্সবাজার চেয়ে একটু আলাদা, ডিফারেন্ট একটা লোকেশন। হ্যাঁ, আর এর সৌন্দর্যটাও কিন্তু ডিফারেন্ট। তো এই যে বসে বসে এরকম শান্ত নিরিবিলি পরিবেশে আসলে এই দোলনায় দোল খেতে আসলেই অসম্ভব ভালো লাগতেছে। তো আপনারা চাইলে কিন্তু আসতে পারেন, আপনাদের এই জায়গায় বসে আপনারা
সুন্দর একটা সূর্যাস্ত উপভোগ করতে পারেন। কুয়াকাটার এই দোলনা পয়েন্টে এসে দোলনায় দুলতে দুলতে প্রকৃতির এই মায়াবী সূর্য ডোবার দৃশ্য দেখতে যে কারো মন জুড়িয়ে যাবে। সমুদ্রের বিশাল ক্যানভাসে টকটকে লাল সূর্যটা যখন আস্তে আস্তে মিলিয়ে যায় আর সেই সাথে সাগরের ঠান্ডা হাওয়া গায়ে ছুঁয়ে যায়, তখন চারপাশের পুরো পরিবেশটাই যেন এক স্বর্গীয় মায়াবী রূপ নেয়। গধূলিবেলার এই মায়াবী রূপ আর কুয়াকাটা ভ্রমণের এই সুন্দর স্মৃতিটা সত্যি মনের কোণে সারা জীবন অমলিন হয়ে থাকবে। সারাদিনের ক্লান্তি শেষে চাইলে রাতের কুয়াকাটায় আপনি এই ফিশ মার্কেট থেকে আপনার পছন্দের সামুদ্রিক মাছ ফ্রাই করে খেতে পারেন। এখানে পাবেন লবস্টার, কাঁকড়া, কোরাল, রূপসাদা আর চিংড়ি সহ হরেক রকমের টাটকা সামুদ্রিক মাছ, যা আপনার পছন্দ মতো চোখের সামনে একদম গরম ফ্রাই করে দিবে। তবে মনে রাখা ভালো, এইসব ফিশ মার্কেটে মাছের দাম তুলনামূলকভাবে অনেক বেশি হয়। বিশাল ফিশ ফ্রাই মার্কেট, হ্যাঁ, এটা কিন্তু কক্সবাজারের চেয়েও কিন্তু বিশাল বড়। আর এখানে বিভিন্ন প্রজাতির কিন্তু প্রাণীর মাছ আছে, বিশাল সাইজেরও মাছ কিন্তু পাওয়া যায়। বিভিন্ন দেখা যাচ্ছে বড় বড় আপনার কোরাল মাছ, তারপর হচ্ছে কাঁকড়া, লবস্টার, হ্যাঁ, চিংড়ি মাছ, এগুলো কিন্তু আপনারা চাইলে এখানে ফ্রাই করে খেতে পারেন। তো বন্ধুরা, এখন বাজে প্রায় হচ্ছে 4:50। খুব ভোরবেলা কিন্তু চলে আসছে, এই যে আমাদের আবু সালে ভাই চলে আসছে। গুড মর্নিং। তো আমরা সূর্যোদয় দেখার জন্য আমরা গরমকালে যাব হচ্ছে কাওয়াসচরে, আর যদি শীতকালে আসেন সেক্ষেত্রে কিন্তু গঙ্গামতি চর এখান থেকে দেখা যায়, তাই না? জি জি জি, গঙ্গাবতী চর থেকে দেখা যায়। তো আপনারা আসলে খুব ভোরবেলা উঠবেন, ভোরবেলা উঠে কিন্তু এই সুন্দর যাত্রাটা শুরু করবেন, তাহলে সুন্দর একটা মুহূর্ত কিন্তু আপনারা এই যে সূর্যোদয়ের যে দৃশ্যটা সেটা কিন্তু উপভোগ করতে পারবেন। তো বন্ধুরা, আমরা যাচ্ছি হচ্ছে কাওয়াসচরে খুব সুন্দর একটা সূর্যোদয় দেখার জন্য। আর খুব সুন্দর একটা সকালবেলা কিন্তু এরকম একটা খেয়ায় আমরা পার হচ্ছি। আর দেখেন অনেক পর্যটক কিন্তু ঘুম নষ্ট করে চলে আসছে এই সুন্দর একটা সময় উপভোগ করার জন্য। তো এই যে লেক পার, এই লেক পারে কিন্তু পানি কম থাকায় আর খেয়াটা কিন্তু ঠেলে পার করতেছে। সকালবেলা কিন্তু অসাধারণ একটা দৃশ্য। এই যে আমাদের সালে ভাই চলে আসছে। তো বন্ধুরা, আমরা একবারে আপনার কাগজচরের শেষ মাথায় চলে আসছি। দেখেন এখান থেকে খুব সুন্দর একটা কিন্তু সূর্যোদয় উপভোগ করতেছে হাজারো পর্যটক। আমরাও চলে আসছি একবারে পায়রা নদীর ঠিক মোহনায়। হ্যাঁ, দেখেন আস্তে আস্তে কিন্তু সূর্যটা উঠতেছে আর কি সুন্দর একটা রোদের ঝলকানি দিচ্ছে। আর আস্তে আস্তে যে সূর্যটা উপরে উঠতেছে আর অসম্ভব সুন্দর একটা কিন্তু আপনার সূর্যোদয় এখান থেকে দেখা যাচ্ছে। তো আপনারা যারা এখানে আসবেন আর যারা এখানে আসছে তারা তো অলরেডি এখানকার যে নৈসর্গিক সৌন্দর্য, সাগর পাড়ে বসে এত সুন্দর একটা সূর্যোদয় দেখা, এটা আসলেই ভাগ্যের ব্যাপার। তো এটা দেখার জন্য কিন্তু পরিশ্রম করতে হয়। দেখা গেছে এক একজন 3টা বাজে অথবা 4টা বাজে উঠে এই জায়গায় এসে ওয়েট করতেছে এত সুন্দর একটা আপনার সৌন্দর্য দেখার জন্য। তো আমরা এখানে দাঁড়িয়ে থেকে এই সুন্দর একটা সূর্যোদয় উপভোগ করব। দেখেন আস্তে আস্তে কিন্তু সূর্যটা দেখাই ক্যামেরার মাধ্যমে, এই যে আস্তে আস্তে সূর্যোদয় হয়ে গেছে। দেখেন টাওয়ারচর থেকে মূলত খুব সুন্দর আর ক্লিয়ার সূর্যোদয় দেখা যায় বলে অনেক পর্যটক একদম খুব ভোরবেলা চলে আসে এই কাওয়াসচরে। এই অসাধারণ মর্মান্তিক প্রাকৃতিক সৌন্দর্য আসলেই সকল কষ্ট ভুলিয়ে দেয়। সমুদ্র পাড়ের হালকা ঢেউয়ের পাশে দাঁড়িয়ে সূর্যোদয় দেখার এই মুহূর্ত একদম মনোরকম আনন্দ দেয়, যা স্মৃতিতে রয়ে যাবে সারা জীবন। চাইলে আপনিও এই সুন্দর মুহূর্ত সবার মতো ক্যামেরাবন্দি করে রাখতে পারেন।
বন্ধুরা এক কথায় কিন্তু অসাধারণ, খুব সুন্দর একটা সময় এখানে স্পেন্ড করলাম আমরা। এই সালে ভাই চলেন এবার আমরা যাবো হচ্ছে কোথায়, সুইজারল্যান্ড, কুয়াকাটার মিনি সুইজারল্যান্ড যাব। এখানে নাকি আবার সুইজারল্যান্ড আছে নাকি, হ্যাঁ মিনি সুইজারল্যান্ড। তো চলেন আমরা একটু দেখানোর চেষ্টা করি যে আসলে এই যে কুয়াকাটার মিনি সুইজারল্যান্ডের আসলে কীরকম দৃশ্য আর কেমন দেখা যায়, আর কেন এই কুয়াকাটাকে আসলে মিনি সুইজারল্যান্ড আসলে এই জায়গাটাকে বলে, আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা আমরা অবশেষে চলে আসলাম এক নৈসর্গিক দৃশ্য দেখার জন্য, যেটা হচ্ছে কুয়াকাটার মিনি সুইজারল্যান্ড বলে। আমার পিছনে হয়তো বা আপনারা লক্ষ্য করতেছেন, দেখেন এই জায়গার যে ঝাউবনের সৌন্দর্য আর একবারে পুরোপুরি কিন্তু কাশ্মীরের যে সৌন্দর্য, হ্যাঁ তার কাছাকাছি না গেলেও কিন্তু পরিবেশটা সেরকমই। আমরা যেহেতু কাশ্মীর ভ্রমণ করছিলাম, হ্যাঁ আপনার মে মাসে যেরকম ভিউ দেখা যায় ঠিক সেরকমই কিন্তু এই জায়গাটা লাগে। হ্যাঁ বসে এখানকার নৈসর্গিক দৃশ্যটা কিন্তু উপভোগ করতে পারবেন, সাথে কিন্তু সুন্দর একটা ফটোগ্রাফি করতে পারবেন। আমি একটু দেখাই যে এখানে বসে আপনি যখন ফটোগ্রাফি করবেন না, অসাধারণ একটা দৃশ্য আসবে আপনার ক্যামেরার ফ্রেমে। আর দুই দিকেই যেহেতু ঝাউবন আর মাঝে হচ্ছে একটা ক্যানেল, হ্যাঁ আমার ডান দিকে দেখাই, সরি বাম দিকে, এইটা কিন্তু ক্যানেল। হ্যাঁ বর্ষাকালে এই ক্যানেলটা কিন্তু পুরো পানিতে নিমজ্জিত থাকে, আর ওইদিকে কিন্তু ধান চাষ হয়। হ্যাঁ এখানকার যা কৃষক আছে তারা কিন্তু ধান চাষ করে। তো অসাধারণ একটা দৃশ্য কিন্তু এখান থেকে আপনারা উপভোগ করতে পারবেন। শীতকালে আসলে একরকম দৃশ্য দেখতে পারবেন, আর গরমকালে কিন্তু আসলে ঠিক এইরকম এখন যে দৃশ্যটা দেখা যাচ্ছে এইটা দেখতে পারবেন। তো বন্ধুরা আমরা চলে আসছি কিন্তু লাল কাঁকড়া দ্বীপে। হ্যাঁ এই যে কাগজচরের একবার মিনি সুইজারল্যান্ড পর্যন্ত যাইতে এই পাশটায় কিন্তু অনেক কাঁকড়া কিন্তু দেখা যায়। এই যে এখন কিন্তু জোয়ার চলতেছে, এই জন্য কিন্তু এই যে পুরো বীজটাই কিন্তু দেখবেন যে লাল কাঁকড়ায় ভরে গেছে। আমরা এখন এখানে আপনাদের একটু লাল কাঁকড়া দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা আমরা আছি লাল কাঁকড়া রূপালী দ্বীপে। দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে একটা কাঁকড়া, অনেক কষ্ট করে আপনাদের দেখানোর জন্য এই কাঁকড়াটা আমি ধরছি। হ্যাঁ এই যে বড় বড় কাঁটা আছে, কিন্তু সাবধানে ধরবেন, যদি ধরার চেষ্টা করেন কিন্তু মেরে ফেলবেন না। তো এখানে অসংখ্য কাঁকড়া কিন্তু আপনারা দেখতে পারবেন, যা মানুষের বিচরণ দেখলেই কিন্তু গর্তের মধ্যে ঢুকে যায়। এই যে আমি একটু দেখাই, এই যে ভাই দেখান একটু, এই যে এইরকম গর্তের মধ্যে ঢুকে যায়, যার কারণে আপনি দেখতে পারবেন না। তো আমরা অনেক কষ্টে এটা মনে করেন দৌড়নে দিয়ে ধরছি আপনাদের শুধু দেখানোর জন্য। তো এই রূপালী দ্বীপে আসলে যেমন সমুদ্র দেখতে পারবেন, ঠিক সেরকম লাল কাঁকড়ার বিচরণের অপরূপ সৌন্দর্যর একটা মনে করেন যে আপনি স্মৃতি হিসেবে রাখতে পারেন। তো যখনই আপনি আসবেন ঠিক এই লাল কাঁকড়ার বীচ, তারপরে হচ্ছে আপনার এই যে কাওয়ারসর, সব কিছু কিন্তু দেখার চেষ্টা করবেন এই কুয়াকাটার অপরূপ সৌন্দর্যের সাথে। আমরা একটু সাইডা দিয়ে দেখি, দেখছেন কিরকম দৌড় দিতেছে, দেখেন দেখেন। তো বন্ধুরা আমরা লাল কাঁকড়া বীজ দেখা শেষ করে এখন আছি হচ্ছে কাওয়ারসরে। তো আপনারা যখন কাওয়ারসরে আসবেন, দেখেন এখানকার অপরূপ একটা নৈসর্গিক দৃশ্য দেখতে পারবেন। এদিকে সুন্দর একটা বন আছে, হ্যাঁ এই যে গাছগুলার শিকড় বাইর হয়ে আছে, আর পেছন পাশে হচ্ছে সমুদ্র। আমি একটু ক্যামেরায় দেখাবো আবার। আর দেখেন এদিকের দৃশ্যটা দেখেন, এখানেও কিন্তু আপনারা যথেষ্ট ফটোগ্রাফি করতে পারবেন, এবং এই জায়গার অপরূপ সৌন্দর্য কিন্তু আপনাদের স্মৃতি ধারণ করে রাখতে পারবেন। বন্ধুরা অবশেষে চলে আসছি আমরা গঙ্গামতির চরে। দেখতে পাচ্ছেন
এখানকার দৃশ্যটা কিন্তু অসাধারণ। মানে কুয়াকাটা যে সাগর পাড়ের দৃশ্য, এটা আসলে যেখানেই যাচ্ছি আসলে আমাকে মুগ্ধ করতেছে, আপনাকেও মুগ্ধ করবে। দেখেন এই যে কত সুন্দর সুন্দর দোলনা কিন্তু এই এলাকার লোক এখানে রেখে দিয়েছে। আপনি চাইলে এই যে দোলনায় চাইলে কিন্তু এই যে ঢেউয়ের সাথে সাথে এই দোলনায় বসে সমুদ্রের গর্জন শুনতে পারবেন। আর এরকম হ্যামকগুলো আছে, হ্যামকগুলোতে বসে আসলে একটা সুন্দর সময় পার করতে পারবেন। এই যে কত সুন্দর একটা মানে হ্যামক দোলনা। এখানে আপনি যখন বিকাল টাইমটা বসবেন তখন কিন্তু খুব সুন্দর একটা সময় আপনি এখান থেকে আপনার ফ্যামিলি নিয়ে স্পেন্ড করতে পারবেন। গঙ্গামতির চর আসলে এর পেছনে একটি দারুণ ইতিহাস আছে। স্থানীয় প্রবীণদের মতে বহু বছর আগে গঙ্গামতী নামের এক হিন্দু নারী প্রথমে এখানে বসবাস শুরু করেন, আর তার নাম অনুসারেই এই পুরো এলাকার নাম হয়ে যায় গঙ্গামতির চর। স্থানীয় মানুষজন কিন্তু একে গাবুর চর নামেও ডাকে। সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই 4 মাস এখান থেকে খুব সুন্দর ক্লিয়ার সূর্যোদয় দেখা যায়। আপনি দোলনায় দোল খাচ্ছেন আর নিচ দিয়ে সমুদ্রের ঢেউ এসে যাচ্ছে। হ্যাঁ, কি একটা দৃশ্য। আসলে সুখ কিন্তু টাকা দিয়ে কেনা যায় না। হ্যাঁ, এই যে প্রকৃতির পাশে বসে থাকি যখন আপনি সমুদ্র উপভোগ করবেন আর এরকম দোলনায় দোল খাবেন, এটার মুহূর্ত যে একটা মানে আপনার শান্তি, এটা কিন্তু আসলে অসাধারণ যে শান্তি। বন্ধুরা দেখে কি মনে হচ্ছে? এটা কি কোনো শিল্পকর্ম? না, এটা বাস্তবিক একটা গাছের গোড়া। 2007 সালের ভয়ানক যে সিডর হয়েছিল, সেই সিডরে এই গাছগুলো ক্ষতিগ্রস্ত হয়, যার পরে এই এলাকাটার নাম করা হয় ম্যানগ্রোভ ফরেস্ট, অর্থাৎ মরাবন নামে পরিচিত। এখানে অসংখ্য পর্যটক এই যে 2007 সালের সিডরে যে ক্ষতিগ্রস্ত গাছগুলোর এখন যে মরা শিকড়গুলো আছে, এর যে সৌন্দর্য এটা দেখতে আসে। এটা যতটা আপনার কাছে আনন্দিত মনে হচ্ছে তার চেয়েও কিন্তু অনেক কষ্টকর, কারণ হচ্ছে যারা সাগর পাড়ে থাকে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয় এই সিডরে। তো এখানে আসলে আপনারা আলাদা একটা এই মরাবনের সৌন্দর্য দেখতে পারবেন। এবারে আমরা যাচ্ছি মিস্ত্রিপাড়া, যেখানে ঘুরে দেখব বৌদ্ধ মন্দির, রাখাইন মার্কেট ও 200 বছরের পুরানো তাঁত শিল্প। বন্ধুরা এবারে চলে আসছে হচ্ছে মিস্ত্রিপাড়া, আর এখানে আপনারা কয়েকটা জিনিস দেখতে পারবেন। একটা হচ্ছে মিষ্টি পানির কূপ, তারপর হচ্ছে বৌদ্ধ মন্দির, এদিকে হচ্ছে আপনার রাখাইন পল্লী এবং রাখাইন সংস্কৃতি জাদুঘর। আসলে এই এলাকাটার নাম মিস্ত্রি তালুকদার একজন আদিবাসী ছিলেন, ওনার কারণে আসলে এই এলাকাটার নাম হয় মিস্ত্রিপাড়া। তো আমরা এখন এখানে 20 টাকার টিকিট কেটে ভিতরে প্রবেশ করব। এটা হচ্ছে বৌদ্ধ মন্দির। হ্যাঁ, কুয়াকাটার ঐতিহাসিক এই বৌদ্ধ মন্দির প্রায় 250 বছর আগে মিয়ানমার থেকে আসা রাখাইনরা তাদের ধর্মীয় ঐতিহ্য ধরে রাখতে এই সুন্দর মন্দিরটি তৈরি করে। এই মন্দিরের মূল আকর্ষণ হলো বসা অবস্থায় থাকা এই বিশাল বুদ্ধ মূর্তি, যা উচ্চতায় প্রায় 36 ফুট লম্বা। এটি কিন্তু এশিয়ার অন্যতম বড় বসা বুদ্ধ মূর্তি। শত বছরের পুরনো রাখাইন সংস্কৃতির এই জ্যান্ত ইতিহাস কুয়াকাটায় আসলেই দেখা যায়। তো বন্ধুরা এখন আমরা আছি হচ্ছে মিষ্টি পানির কূপ, হাতের ডান পাশে। তো এটার কাহিনী হচ্ছে আজ থেকে 200 বছর আগে রাখাইন পল্লী এখানে যে হয়েছিল, তখন কিন্তু এখানে তেমন সুপ্রিয় পানি ছিল না। তখন এই কূপটা খনন করা হয় এবং এই কূপের পানি থেকে আসলে তারা দৈনন্দিন কাজের জন্য যে ব্যবহৃত খাওয়ার পানি, বাসন মাজা ইত্যাদি সব কাজের ক্ষেত্রে যে পানিগুলো ইউজ করা হতো, এই কূপ থেকে সংগ্রহ করে তারা ব্যবহার করতো।
বৌদ্ধ মন্দিরের ঠিক পাশেই রয়েছে আদিবাসী মার্কেট, যেখান থেকে আপনারা তাদের ব্যবহৃত ঐতিহ্যবাহী পোশাক ও সংস্কৃতির নানামুখী জিনিসপত্র খুব সহজেই ক্রয় করতে পারবেন। আর এই মার্কেটের জিনিসগুলো কিন্তু রাখাইনরা তাদের নিজের হাতে তৈরি করে, যা কুয়াকাটা ভ্রমণের স্মৃতি হিসাবে আপনার কালেকশনে রাখার মতো। এনারা হচ্ছে রাখাইন ফ্যামিলি। আজ থেকে 200 বছর আগে এনারা এই এলাকায় এসে স্থাপন করে। এখানে বেশ কিছু ঘর আছে, প্রায় 18টার মতো পরিবার আছে। তারা দৈনন্দিন এখানে বিভিন্ন ধরনের পোশাক যে আছে, রাখাইন পোশাকগুলো এই রাখাইন তাঁতের মাধ্যমে করে। আমরা একটু আপনাদের দেখাই এই যে কিভাবে আসলে কাজটা করে। দেখেন অনেক পরিশ্রম করে কিছু কিন্তু অনেক পরিশ্রম করে এই পোশাকগুলো তৈরি করা হয়। দেখেন ডিজিটাল যুগেও কিন্তু এই ম্যানুয়ালি ভাবে এভাবে এই যে বানাচ্ছে। এটা কি বানাচ্ছে? 60 পিস। দেখেন একটা একটা করে সুতা দিচ্ছে, তারপরে আবার টান দিচ্ছে। হ্যাঁ, এই যে অনেক কষ্ট কাজ আর অনেক ধৈর্যের কাজ, কিন্তু অনেক সময় লাগে। দেখেন এভাবে একটা একটা করে সুতা কিন্তু বুনতেছে, আবার দেখা যাচ্ছে সুতা চেঞ্জ করতেছে। যে মিস্ত্রিপাড়ার সব পর্যটন স্পট দেখা শেষে এবারে আমরা যাচ্ছি কুয়াকাটা সমুদ্র সৈকতে। তো বন্ধুরা, আমরা চলে আসছি একবারে কুয়াকাটা বিচে। আর বালু কিন্তু প্রচন্ড গরম, তো আপনারা খালি পায়ে আসবেন না, অবশ্যই কিন্তু জুতা নিয়ে আসবেন, ঠিক আছে? প্রচন্ড গরম। আর আমি একটু দেখাই, এই হচ্ছে কুয়াকাটা বিচ দেখা যাচ্ছে আমার পিছনেই। অসংখ্য ছাতা আছে, অসংখ্য ছাতার মধ্যে অসংখ্য পর্যটক কিন্তু এখানে ভিজতেছে, এই সমুদ্রের উত্তাল ঢেউয়ে ভিজতেছে। আর এই কিটক্যাট চেয়ারে বসে কেউ কেউ আবার সমুদ্র বিলাস করতেছে। ভাই কেমন এনজয় করতেছেন? ভাই অনেক সুন্দর ভাই এনজয় করতেছেন ভাই। এনজয় করতে চাইলে রাইড মতো কুয়াকাটা চলে আসতে পারেন। কুয়াকাটা ভাই কক্সবাজারের ভিউ ভাই। ভাই সামনে আও ভাই। ভাই কুয়াকাটা সমুদ্র ভাই এত সুন্দর ভাই ঢেউ আগে জানলে ভাই পুরো বংশ সুতা লয়ে যেতাম ভাই। এই একটা প্রশান্তি ভাই, এখানে গোসল করতে সেই একটা প্রশান্তি, মানে সব ক্লান্তি ধুয়ে মুছে যাইতেছে এখানে। সমুদ্রে এত সুন্দর ভিউ ভাই, আগে জানলে ভাই ফ্যামিলি সবাইকে নিয়ে আসতাম। তো অনেক মানুষ আসছে ভাই, এখন আমরা কুয়াকাটা সমুদ্রে গোসল করতে আসি। আমরা অনেক সুন্দর উপভোগ করতে আসি। কক্সবাজারের চাইতেও কিন্তু এই জায়গার পরিবেশটা অসাধারণ, অসাধারণ। এখানে মানুষও যেমন কম, এর সৌন্দর্যটাও কিন্তু অনেক বেশি। উত্তাল সমুদ্রে গোসল শেষে চাইলে 20 টাকা টিকিট ক্রয় করে ঘুরে দেখতে পারেন কুয়াকাটার ঐতিহ্যবাহী সেই কুয়া। লোকমুখে প্রচলিত আছে এই কুয়ার নাম থেকেই নাকি এই এলাকার নামকরণ করা হয় কুয়াকাটা। কুয়াকাটা ভ্রমণের ব্লগ আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।